আজকে এসেছি ভালোবাসার দিনের সেলিব্রেশনের জন্য, ভালোবাসার মানুষের কাছে, আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রীর কাছে। কার বাড়িতে সেটা তোমাদেরকে একবার দেখাবো এবার। হাই, তো চলো, আজকে আমাদের সাথে রয়েছে অঙ্কিতা। অঙ্কিতার বাড়িতে আমরা এসেছি, বাকি আটাটা ঘরের ভেতরে হবে। ঘরের ডেকোরেশনটা কি সুন্দর। আচ্ছা অঙ্কিতা, সব কি তোমার নিজের হাতেই সাজানো? ঘরের যত সাজানো সব আমার নিজের। আমি সাজাই, আমার মেয়ে সেগুলোকে লন্ডভন্ড করে, আমি আবার সাজাই, আমার লন্ডভন্ড করে। কিন্তু তারপরেও এত পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছো, আমার খুব ভালো লাগে। কাজের মাঝে এতটা সময় তুমি কি করে মানে ম্যানেজ করে ওঠো কি করে? ভালো লাগার কাজ দেখবে ঠিক ম্যানেজ হয়ে যায়, এটাও ঠিক তাই। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাবো এবার। এটা হলো সুন্দর ছবিটা, একটা মিষ্টি ছবি রয়েছে অঙ্কিতা আর সৌমিত্রর। তো এটা মানে সত্যি কি এতটাই রোমান্টিক অঙ্কিতা? যতটা তুমি ছবিতে দেখছো 7 বছর হয়েছে আমাদের বিয়ে, একদম সেম আছে। আচ্ছা, তো আমি মনে হয় দেখেছিলাম এটা সম্ভবত তোমাদের বিয়ের পরে পরে কি এটা? পরে, হ্যাঁ একদম বিয়ের জাস্ট পরে আমি একটা শুট করছিলাম আর কি, এবং এটা খুবই ক্যান্ডিড ছবি, মানে মোবাইল ক্লিক বলতে পারো। আমি এটাই কিন্তু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এটা কি ক্যান্ডিড? হ্যাঁ, মানে ও শুটের মধ্যেও আমার সাথে ভীষণই একটা লেগেছিল আর কি। তো সেই সময় আমাদের স্যান্ডিদা, যে আমাদের স্টাইলিস্ট আর কি, ও বললো আরে দাঁড়া দাঁড়া, তোদের একটা ছবি তুলে দিতে খুব মিষ্টি লাগছে। ওর ওই ফোনে এই ছবিটা আমাকে তুলে দিচ্ছিল, সেটাই আমি এখনো বাঁধিয়ে রেখেছি। বড্ড মিষ্টি ছবি। এবার এখান থেকে আন্দাজ করা যাচ্ছে যে এই সম্পর্কের মিষ্টতা কতটা, আর কোন কারণে অঙ্কিতা সৌমিত্র এতগুলো বছর একসাথে কাটিয়ে দিতে পারলো এইভাবে। এবার যাবো আমরা অঙ্কিতার রুমে, অঙ্কিতার রুমটা দেখবো যে অঙ্কিতা সেটা কত সুন্দর করে সাজিয়েছে। কিছু নেই অ্যাকচুয়ালি সেরকম, আমি ভীষণ মিনিমাল রাখি আর কি। পছন্দের রং কি অঙ্কিতা? যে কোনো লাইট কালার, প্যাস্টেল, হ্যাঁ যে কোনো প্যাস্টেল হোক, যে কোনো কিছু লাইট ভার্সনটা আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি কিছুই নেই আমার বেডরুমে, তুমি যদি সেভাবে দেখো। মানে আমি চাইলেই হয়তো ওয়ালে অনেক মানে কি বলবো, কোনো একটা ফটো ফ্রেম বা কিছু রাখতেই পারি, আমি চাই না, আমি সব খালি খালি ফাঁকা ফাঁকাই চাই আর কি। যে বেডরুমে তাও তো মানে উপায় নেই, ছোট জায়গা বলে একটা ওয়ার্ড্রোব আছে, আর একটু বড় বাড়ি হলে হয়তো ওয়ার্ড্রোবও রাখবো না আর কি বেডরুমের ভেতরে। খুব সুন্দর, এবং কম জিনিস দিয়ে মিনিমাল থাকতে আমার ভালো লাগে, বেশি কিছু থাকলে আমার তুমি ঠিক যতটা বললে যে তুমি সিরিয়াস, তুমি রিলেশনশিপের ক্ষেত্রে যেরকম, মানে সেটাই যেন তোমার ঘরবাড়ি সাজানোটাও ফুটে উঠেছে বলেছে। দেখো আমিও তুমিও বললে, এটা কিন্তু ঠিক না, হয় না যে দেখবে খুব জমকালো কিছু সাজ, বা আমি নিজেও করি না, আমি ভীষণ সিম্পল তো বললাম, মানে এগুলো জানি না, বাট এটা আমার হয়ে যায় মানে ন্যাচারালি আর কি। অনেক সময় অনেক কিছু কিনতে পাওয়া যায় চাইলে, এখন কত সুন্দর পিন্টারেস্টি টাইপের সবাই দেখি বাড়ি করে, বাট আমার ভালো লাগে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ পিন্টারেস্ট টাইপ হয় না, সেভাবে করিনি। আমি শুধু জানি যে একটা সার্টেন রং থাকবে, আর বেড থাকবে, বেড সাইড টেবিল থাকবে, ওয়ার্ডরোব থাকবে, বাস এরকম আর কি। মিররটাও খুব সুন্দর। হ্যাঁ, ওটা এখন চলে এসছে আর কি, এই জায়গায় অন্য কোনো মিরর আটবে না আর কি, সেরকম তো বাস লাগিয়ে দিয়েছি। আচ্ছা অঙ্কিতা, এবার এই সাইডটা কি আছে কি ব্যালকনি? এইটা আমার খুবই পছন্দের বলতে পারো, এইটা আমি খুব যত্ন নিয়ে করি। আচ্ছা, এটা হচ্ছে আমার এইটুকুই জায়গা পেয়েছি, তো এইখানে আমার এই যা ছোট একটা গার্ডেন টাইপের। ওয়াও, বাহ, সব কি তোমার নিজের হাতেই গাছ লাগানো? সব গাছ আমার নিজের হাতে লাগানো, নিজের হাতে কেনা, এবং টেক কেয়ার করা সবই। এই কদিন সময় দিতে পারছি না বলে এই গাছটা আনাই হচ্ছে না আর কি। মাঝে ছিলাম না, বেড়াতে গেছিলাম, সেই টাইমে এই গাছটা নষ্ট হয়ে গেছে আচ্ছা, জল দেওয়ার অভাবে। আদারওয়াইজ এই গার্ডেনিং করতে ভালোবাসো? আমার খুব ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। আমি চেষ্টা করবো আমার ফিউচারে আরো যে বাড়ি হবে সেখানে যেন অ্যাটলিস্ট গার্ডেনিং করার মতন চাষাবাদ থাকে, আমি চাষাবাদও করতে চাই আর কি। মানে ফার্মিং, হ্যাঁ। তো আমি চাই যে সেরকম স্পেস যেন থাকে, এরকম করে আমার বরকে বলার, সেটা একটা কন্ডিশন, ওকে ডিস্টার্ব না করার, যাতে ওর কাজে ফোকাস থাকে। অনেকেই বলবে তুমিও তো করতে পারো, হ্যাঁ আমি ডেফিনেটলি করতে পারি, কিন্তু ওই কোনো সমীকরণ নেই এখানে যে আমাকে করতে হবে তাকেই করতে হবে। আমি তো করছি না, আমি তো এতদিন স্যাক্রিফাইস করছি, যে টাইম এটা চাই ওটা চাই, এগুলো তো আমি স্যাক্রিফাইসই করছি না। একদম, বাচ্চাকে সময় দেওয়া, ওকে অতটা দেখতে হচ্ছে না, তাহলে কাজটা করছে, বাচ্চা কোনো ন্যানি রাখিনি, আমার শাশুড়ি মা দেখেন আর আমি দেখি, তাহলে জোকিং কিন্তু। জাস্ট ঘরটা একটুখানি ঘুরে এবার বসেছি একটা জায়গায় অঙ্কিতার সাথে আজকে গুছিয়ে আড্ডা দেবো বলে। প্রথমেই বলি অঙ্কিতাকে কিন্তু আজকে দুর্দান্ত লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি বলেছিলাম যে এটা একটা ডেট উইথ হবে, মানে ডেট উইথ অঙ্কিতা আজকে, তো সেই জন্য বোধহয় অঙ্কিতা রেড নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি রেড না আমার খুবই পছন্দের কালার। তো তারপর আমি যখন জানলাম তুমি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড করছো, ভাবলাম রেডটা তো পরা যেতেই পারে, পছন্দের রং। পছন্দের রং কি সবসময় ক্যারি করতে পারো? না, হয় না গো, সবসময় হয় না ক্যারি করা, মানে পরা হয় না, পরলে তো ক্যারি করেই নি, মানে ঠিক আছে, হ্যাঁ মানে পরাটাই হয় না, পরাটাই হয় না। মানে এই যে লাল, আমি সবসময় এবার দিনের বেলা তুমি আর লাল পরে আমি পার্টি করি না, যে আমি খুব ইয়ে করবো, সেটাও পরা হয় না। তো ওয়ার্ড্রোব ভর্তি থাকে, বাট এই যে সুযোগ, এই সুযোগগুলোতে পরে নি। আচ্ছা, এই যে তুমি বললে যে পার্টি তুমি খুব একটা করো না, তো ভ্যালেন্টাইন ডে কিভাবে সেলিব্রেট করা হয়? খুবই বোরিং জানো তো, মানে কি বলবো আর কি। আমি আর সৌমিত্র হয়তো কোথাও খেতে গেলাম, সারা বছরই খেতে চাই কোথাও না কোথাও,
ওটা আলাদা কিছু নেই। কেন মানে ক্যান্ডেল লাইট ডিনার ফিনার কিছু? ওগুলো তো ওই বিয়ের আগে, ওগুলো তো শুনলে খুব রোমান্টিক লাগে। ক্যান্ডেল লাইট ডিনার তুমি ক্যান্ডেল আমার মনেই পড়ে না, মানে মনে পড়ে না, হয়তো করেছি, আমরা করেছি, কিন্তু ওইরকম যেরকম আমরা সিনেমাতে দেখি, সিনেমাতে বা সবকিছুতে তো খুব বাড়িয়ে ব্যাপারটাকে দেখা, রিয়েল লাইফে কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। তো আমরা যে ক্যান্ডেল লাইট ডিনারটা করেছি আমার মনে আছে, মানে তখন তো ব্যাঙ্গালোরে থাকতো, তো আমি যখন গেছিলাম মানে বাড়িতেই একটা মানে হোমলি এনভায়রনমেন্টের মধ্যে আমার মনে আছে যে টেবিলের মধ্যে নর্মাল ক্যান্ডেল জ্বালিয়ে হয়তো কয়েকটা ছবি তুলেছিলাম, বাট সেটা অ্যাকচুয়ালি ক্যান্ডেল ডিনারই নয়, কিন্তু ছবি তুলেছিলাম ওইটা ভেবে। তো সেরকম ক্যান্ডেল লাইট ডিনার আমি করিনি ওর সাথে, বাট হ্যাঁ ওই আর কি সাধারণ দিনেও যেমন খেতে যাই, ভ্যালেন্টাইন্স ডেতেও যাই, এক্সট্রা যেটা পাওনা হয় ও প্রচুর গোলাপ আমাকে দেয়। মানে বাড়ি হয়তো তুমি যদি আজকে ভ্যালেন্টাইন্স ডে দিনই ইন্টারভিউটা করতে, তাহলে দেখতে এই জায়গাগুলো সব আমার গোলাপে ভরা, মানে আমাকে তো প্রচুর, হ্যাঁ মানে 100 এর উপর গোলাপ দেয় আমাকে, মানে পুরো ভরে যায়। বাহ, এটা কিন্তু ওই দিনটা আমার একটা মাস্ট থাকে কি আমাকে প্রচুর গোলাপ। তাহলে রোজ ডেতে কি হলো? রোজ ডেতে একটা রোজও দেয় না, সরি একটা রোজ আছে ওই যে, ও ওটাই মানে হ্যাঁ ওটাও আছে, তাও ওটা থাকতো না, ওটা কিন্তু রোজ ডের জন্য নয়, অডিশন দিতে থাকি না বিভিন্ন বম্বের বিভিন্ন কাজের জন্য অডিশন দিতে থাকি, তো রোজ ডের দিনে আমাকে একটা অডিশন রেকর্ড করতে হতো, যেটাতে আমার রিকোয়ারমেন্ট এই একটা গোলাপ ছিল। আচ্ছা, তো ওই রদ দেখা কলা বেচার মতো ওটা এসেছে। যাতে এসেছে তো এটা হলো ব্যাপার। এবার মানে তোমার চকলেট ডে, রোজ ডে, ওসব বিয়ের আগে ওগুলোর একটা উত্তেজনা ছিল, আপনারা যারা দেখছেন তাদেরকেও বলছি বিয়ের আগেই করে নিন, পরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এক্সপেরিয়েন্স মানুষ। কত বছরের? 7 বছর হয়ে গেল, মানে 7 বছর বিয়ে, প্রেম 2 বছর, 9 বছর। এবার আমাকে অফলাইনে জিজ্ঞাসা করছিল কেন আমাকে হ্যাঁ এইটা আমাকে করতে দাও, আমাকে অনেক প্রশ্ন করেছে, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে ওয়াই মি, কেন আমি, মানে আমার 7 বছর বিয়ের হয়ে গেছে, এখন তো এত নতুন নতুন কাপলরা বিয়ে করছে এবং সারাক্ষণই তাদের ভিডিও আমরা এই পোর্টাল ওই পোর্টালে দেখছি, তাদের প্রি ওয়েডিং ছবি দেখছি, হ্যাঁ হালদি আরো কত কি না জানি রয়েছে, ওয়াই মি, হ্যাঁ মানে 7 বছর কেন, যেখানে আমি মানে ইন্টারভিউ দিই না, খুব রেয়ার। তাহলে প্রথমত বলতে হবে যে মানে আমার খুব সৌভাগ্য যে আমি কথা বলেছি অঙ্কিতার সাথে, আর অঙ্কিতা কিন্তু রাজি হয়েছে। আমি কিন্তু ওই জন্যই রাজি হয়েছি, কারণ আমি দীর্ঘ এত বছর ভ্যালেন্টাইন্স ইন্টারভিউ দিইনি, কেউ আমাকে ফোনও করেনি, আমি দেওয়ার প্রয়োজন মনে করিনি। কেউ ইন্টারভিউ জন্য ফোন করে ভ্যালেন্টাইন্স ডে, তখনই আমার প্রশ্ন এসছে ওয়াই মি। দেখো তুমি প্রশ্নটা তখন করোনি, না করে যে তুমি হ্যাঁ বলেছো, এটাই তো অনেক বড় পাওয়ার জন্য। হ্যাঁ কারণ আমার খুব ভালো লেগেছে, মানে তোমাকে আমার, তুমি যেভাবে আমার সাথে অ্যাপ্রোচ করেছো সেটা আমার খুব ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে আমার খুব মনে হয়, আমি অঙ্কিতার সাথে অনেকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, অঙ্কিতার সাথে আমার কেন জানি না মনে হয় যে খুব ঘরোয়া, এই জন্য আমার নিজেরও সেরকম ভাবে অ্যাপ্রোচ করতে মনে হয়, সেটাই কিন্তু করেছি। এবার আমি উত্তরটা দিই তোমাকে। দেখো এই যে এত ব্রেকআপ, এত ডিভোর্স, এত বিচ্ছেদ চারিদিকে, আমরা শুধু এখন এগুলো নিয়ে কিন্তু চারিদিকে এই মন ভেঙে যাচ্ছে, এই 1.5 বছর গেল না, এই 2 বছর গেল না, বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে 7 বছর, হ্যাঁ মানে আমরা বলি 12 বছর একটা যুগ, মানে তুমি হাফ যুগের বেশি কাটিয়ে ফেলেছো, এটা কি কম পাওয়া? তাহলে তোমার 7 বছর 9 বছর 2 বছর তার আগে, হ্যাঁ 2 বছর এত বছর যে সহ্য করছো, মানে যেটাকে আমরা বলি মানে পাতি বাংলায় যে হ্যাঁ মানে আমাকে ঝেলছে কি করে এতগুলো বছর ধরে, তুমি সেটা সত্যিই শোনার মতো যে আচ্ছা সম্পর্কটা এত বছর টিকে যাক, আরো টিকে থাকুক, অবশ্যই তোমরা মানে সবসময় একসাথে এভাবেই থাকো, এসে যেন এরকম আরো অনেক নতুন নতুন দুজনের রোমান্টিক মুহূর্ত দেখতে পাই, কিন্তু কিভাবে সম্পর্ক, তোমার কি মনে হয় যে কি এফোর্ট দিলে, কিভাবে এফোর্ট দিলে একটা সম্পর্ক এভাবে? দেখো মানে তুমি আমাকে প্রশ্নটা করলে তো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো এরকম আলাদা কোনো টোটকা নেই যেটা আমি বলতে পারি। হ্যাঁ না যে বুঝতে পেরেছি তুমি কি জানতে চাইছো, আমি নিজেও জানি না, আমি শুধু আমি নিজেকে চিনি, আমি আরেকটা মানুষ কিরকম আমি তাকে যতটা না প্রথমে জানি, আমি নিজেকে জানি যে আমি কিভাবে কারোর সাথে থাকতে পারবো, এবং আমার মধ্যে ভীষণ ধৈর্য আছে, ঠিক আছে, বরাবর ভীষণ, হ্যাঁ আমার মধ্যে ভীষণ ধৈর্য, আমার চাহিদা গুলো ওরকম নয় যেরকম তুমি বললে ক্যান্ডেল লাইট ডিনার বা আমার এই লাগবে, ঠাকুর আমাকে যা দিয়ে দিয়েছে সেটা যথেষ্ট, এবং আমার চাহিদা এগুলো কখনোই ছিল না জীবনের প্রতি। আচ্ছা আমি সবসময় মানে আমি যখন ভেবেছি যে আমি এই বয়সেই বিয়ে করবো, আমি সেই বয়সেই বিয়ে করেছি। আমি বরাবরই আমার জিনিসগুলো নিয়ে ভীষণ ক্লিয়ার, আমি কাকে বিয়ে করব কি করব না, আমাকে নিয়ে জন্য কোনো রিউমার্স আমার মনে হয় না আছে কাউকে জড়িয়ে, আমি এটা খুব প্রাউডলি বলতে পারি যে আমাকে নিয়ে সেরকম কোনো রুমার্স নেই কি আমার এরকম রয়েছে, তো আমি ভীষণ ক্লিয়ার নিজেকে নিয়ে। আমি ভেবেছি যে আমি এই মানে আমার প্রফেশন থেকে বেরিয়েই কাউকে সবসময় মানে বিয়ে করব, এটা তো ভেবে রেখেছিলাম সবসময়, তো আমি সেটাই করেছি। যদি আমাদের ভাবনার সাথে, হ্যাঁ আমাদের ভাবনার সাথে সাথে হয় না, ভগবান কিছু হয়তো লিখে রেখেছে, হ্যাঁ আমি আমার কর্মটুকু করতে পারি, হ্যাঁ ডেফিনেটলি আমি কর্মা, ডেস্টিনি, উপরওয়ালা লিখন, আমি সবাই বিশ্বাস রাখি, এবং আমি জানি আমি আমার নিজেকে বেটার চিনি না, আমি বললাম আমি ভীষণ ধৈর্য, আমার চাহিদা কম, ঠিক আছে, তো বাকিটা আমি বলবো যে ম্যাচুরিটির অভাব তো একটা বয়সের পর, একটা বয়সে সবারই থাকে, আস্তে আস্তে না লোকে ম্যাচিওর হয়, তো আমার মধ্যে হয়তো অনেক ইম্যাচুরিটি ছিল, বাট টাচউড আমার হাজবেন্ডের মধ্যে এক্স্যাক্টলি অপোজিট, ও
বরাবরই ভীষণ ম্যাচিওর, আচ্ছা। এবং আমাকে ম্যাচিওর করা, আমাকে আরো স্থিতিশীল করা, ধৈর্যটাকে ধরে রাখারও তো একটা ক্ষমতা থাকা চাই। এটা আর ক্রেডিট আমার হাজবেন্ডের। মানে এমন নয় যে আমরা সব সময় খুব ভালো সময় দেখেছি। আফটার ম্যারেজ ঝগড়া হয়েছে, অনেকবার মনে হয়েছে ঠিক হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবসময় আমি মানে ও যেটা আমাকে বলে এটা কিন্তু আমি নিজেও কখনো রিয়েলাইজ করিনি। প্রথমবার আমি ক্যামেরার সামনে সেটা বলেছি, মানে বলছি আর কি। এটা আমার হাজবেন্ডই আমাকে বলেছে যে আমাদের সম্পর্ক টিকে যাওয়ার পেছনে আমাদের দুজনেরই অবদান অবভিয়াসলি রয়েছে। এবং যেটা হয়েছে যে আমাদের যতই ঝগড়া হয়ে যাক, মানে টপ লেভেলে ঝগড়া হয়ে যাক, কেউ বাড়ি ছেড়ে কখনো যায়নি। এটা অনেক বড় একটা মানে ব্যাপার। আমি রেগে গিয়ে চলে গেলাম, কারণ আমার সাউথ কলকাতায় একটা বাড়ি আছে যেটা আমার নিজেরই কেনা, আমার নিজের রোজগারে। এখন সবাই ফ্ল্যাট কিনে, আজকাল সোশ্যাল মিডিয়া যুগে খুব দেখাচ্ছে, আমি আমার কষ্টে। আমি 2015-তে ওই বাড়িটা নিজের টাকায় কিনেছিলাম। আমি 2011 থেকে কাজ শুরু করি, কাজের 4 বছরের মাথায় বিশাল বড় ফ্ল্যাট নয়, আমার নিজের থাকার মতো 2 BHK আমি একটা কিনেছিলাম। হ্যাঁ, তো আমার বাড়ি একটা রয়েছে সাউথ কলকাতা। আমি চাইলেই ঝগড়া করে আমি আমার বাড়িতে চলে যেতে পারতাম, আমার কারোর দরকার নেই, আমার কাছে সেই বাড়ির চাবি। আচ্ছা, আমি কোনোদিনও যাইনি, এবং সেটা এই ভেবে না যে আমি মানে কিছু একটা বিশাল করে দিচ্ছি, সেটা নয়। কিন্তু মানে আমার আসেনি মাথায়, কেন যাবো ভাই, মানে যখনই অশান্তি হবে আমি কি ওই জায়গাটা ছেড়ে পালিয়ে যাবো? তা তো নয়। হ্যাঁ, পালিয়ে যাবো তো আমার এটা করে সম্পর্ক এমনি ভেঙে যায়। হ্যাঁ, আমি কখনো পালিয়ে যাইনি। তো আমার মানে আমার হাজবেন্ড এটা আমাকে বলেছে যে এই তোমার এই গুণটা আমার খুব ভালো লেগেছে, তুমি কখনো এসকেপ করোনি। তো তার মানে তুমি মানে না, আমি সবসময় মানে যেটা মানে লম্বা থাকবে সেটাতেই গেছি। তো মেবি ওই ধৈর্যটা ওটা হয়তো কাজে লেগেছে। মানে আলাদা করে কি করে এত বছর সহ্য করলাম, আর কখনো না এই থট গুলো বা এইভাবে আমি ভাবিনি জীবনটাকে কাউকে আমি সহ্য করছি। যে হ্যাঁ, অনেকে ইয়ার বাইরে, হ্যাঁ হ্যাঁ, মানে না এটা ইয়ার্কি মেরে সবাই বলে কি করে ঝেলছিস, কি করে সহ্য করছিস, এগুলো আমি জানি ইয়ার্কি মেরেই বলে। আমি ইয়ার্কিতে কখনো এই কথাগুলো মানে কখনো মনেও আসেনি, বা কাউকে কোনো বন্ধুদের বলিও নি যে ভাই কি করে যে সহ্য করছি। আমি মেবি একটু সিরিয়াস, বরাবরই সিরিয়াস, মানে যারা ক্লোজ তাদের সাথে আড্ডা মারি, আদারওয়াইজ আমার আড্ডা মারাটা আলাদা, বাট হয় না যে আমি মানুষ হিসেবে রিলেশনশিপ নিয়ে আমি খুব সিরিয়াস। আমি এভরিথিং এ সিরিয়াস, মানে মেবি বোরিং, যারা সিরিয়াস হয় তারা একটু বোরিং হয়, আমি জানি আমি বোরিং। হ্যাঁ, আমি বোরিং, আমি ভীষণ বোরিং, কারণ আমি ইয়ার্কি মারি না। আর এমন আমি ইয়ার্কি দিতে পারি না, আমি খুব ইয়ার্কি দিতে পারি, ইয়ার্কি মারি কিন্তু ভীষণ মানে নিজের জোনে। হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম নিজের জোনে আর কি, বুঝলে তো? মানে চট করে লোকজন বলে, মানে অনেকে আমার ক্ষেত্রে বলে ম্যারম্যারি টাইপের, বলে একটু বোরিংও ভাবে সবাই, আমার নিজেও সেটা ভাবি আমি অবভিয়াসলি বোরিং। তো আচ্ছা, এটা তোমার হাজবেন্ডের কখনো মনে হয়নি? এটা মনে হওয়াটা ব্যাপার, বাকি 5টা লোক কি ভাব, আমি যার সাথে এক ছাদের তলায় থাকছি সে কি ভাবছে? না, কারণ ও তো এরকম ছ্যাবলা নয়, মানে ও সেটা নয় তো। ও মেবি হয়তো ওটাই মানে আমাকে অ্যাট্রাক্ট, মানে ও অ্যাট্রাক্ট করেছে আমার প্রতি, কি এই মেয়েটাও দেখেছি সবসময় ঠিকঠাক থাকে। হ্যাঁ, ঠিকঠাক থাকে, মেবি, আমি তো জানি না। তো সেই জন্য একটা ব্যাপার কি, আমি কখনো ভাবে ভাবিনি যে সহ্য করছি, এই করছি। হ্যাঁ, থাকতে ভালো লাগছে, আর খেলার জন্য তো বিয়ে করিনি, এক্স্যাক্টলি থাকতেই বিয়ে করেছি। হ্যাঁ, আর দুটো মানুষের মিলল না, অবভিয়াসলি আলাদা হয়ে যাওয়াটাই ভালো, সেটা আমিও মনে করি। কিন্তু টাচউড মানে ঠিক আছে, মানে কত মিলবে না, মানে কি হতে পারে, কত খারাপ হতে পারে আর কি। একদম। আচ্ছা, ভাবি পজিটিভ আর কি, পজিটিভ একটা মানুষ, এবং সেটা দিয়েই তোমাদের সংসারটা হয়তো এতটা সুন্দর। হ্যাঁ, আলাদা কিছু কিন্তু নেই কি এটাই করবো, এটার জন্যই টিকে গেল। সংসারে তো কোনো সূত্র হয় না, এই সূত্রটা ফেললাম এবং এই ফর্মুলা দিয়ে, এবং আলাদা থাকার কোনো সূত্র নেই। তুমি যে এই যে সবাই আমি দেখি সোশ্যাল মিডিয়া একটা হয় ইসফার নয় উসফার করে দিল, দেখতেই গেল না, আদৌ ওটা নয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে ওখানেই সব বিচার সভা হয়ে যাচ্ছে, ওখানেই হয়ে যাচ্ছে এখন এই ব্যাপারটা হয়ে গেছে। যেটা কিন্তু আমি দেখেছি যে তোমার সাথে আমি যেহেতু বললাম যে অনেকদিন আছি, তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ, বাট ততটা না যতটা আমার পার্সোনাল লাইফটাকে আমি ততটাই দেখাবো, আমি দেখাতে চাই তোমার মধ্যে এই ব্যাপারটা আছে। আমি কোনোদিনে মানে কোনো কিছুতে আমার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট নেই, কোনো ইভেন্টে না। লোকে আমাকে বলতেই পারে আপনি তো ঘুমোচ্ছিলেন, চট করে লেখে না তলায় আগে, আরে আপনার ঘুম ভাঙলো, এটা বলতেই পারে আমাকে। হ্যাঁ, আমি তো সেটা আপনাকে বলবো না আমি ঘুমোচ্ছিলাম কি ঘুমোচ্ছিলাম না, আমি সবকিছু ব্যাপারেই জানি, সবকিছুই হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া আমার কাছে মত রাখতেই হবে, আমাকে বিচার সরা বসাতেই হবে। আমি কেন বলবো? আমি আমার পয়েন্ট অফ ভিউতে আমি আমার জীবন ওভাবেই চালিত করছি, যাতে মানে আমি কোনোদিনও কারোর সাথে এরকম না করতে পারি, আমার চারপাশে যেন এটা না হয়, আমার আঙুল তুলে না দিতে পারে। আমি কেন বিচার সভা ওখানে বসাতে যাবো কোনটা ঠিক কোনটা ঠিক না? আমি জানি কোনটা ঠিক কোনটা ঠিক না, আমি জানি। আমি আমার বাচ্চাকে সেভাবেই বড় করছি যে সে যাতে বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ঠিক না। আমার চারপাশে যারা মানুষ আছে তারা যেন বিচার ব্যাপারটা ঠিক রাখে। সোশ্যাল মিডিয়া আমি কেন বলতে যাবো? আমি সোশ্যাল মিডিয়ায় শুধু আমার কাজের ইনফরমেশন দিতে চাই, আমার সুন্দর সুন্দর ছবি থাকে, আমার পরিবারের ছবি থাকে, বাস, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমাদের মানে গল্পটা আসলে শুরু কোথা থেকে বাস্তবে সেটা বলো একটু শুনি। খুবই উইয়ার্ড আর কি, মানে আমি ভেবে তো ছিলাম, যেটা বললাম একটু আগে, যে বিয়ে করবো, বিয়ে করার জন্য তো দরকার, সদ্য সেই মুহূর্তে ব্রেকআপ হয়েছিল আর কি। আচ্ছা, তো এবার কি করবো তোমার বন্ধু বললো তুই একবার এরকম ম্যাট্রিমনি সাইটে প্রোফাইলটা খুলে দেখতে পারিস। ঠিক আছে, খুলে দিলাম র্যান্ডাম একটা। তারপর দেখলাম প্রচুর
জ্বালাতেও তো জানি না তখন যে কি করে হবে, সবাই কি করে দেবো ভাই, দেখছি যে র্যান্ডম প্রোফাইল রিকোয়েস্ট আসছে, তো আমি আবার প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই। একটা লম্বা গল্প আর কি। করে সেই সময় আমার একটা প্রজেক্ট চলছিল 2016-17-তে, জড়ো আর ঝুমকো বলে জি বাংলাতে। তো ওই প্রজেক্টে আমি খুবই ব্যস্ততার মধ্যে আমি ছিলাম এবং প্রচন্ড পপুলার একটা শো ছিল। ওই টাইমটাকে ব্যস্ততা, তার মধ্যে এরকম একটা অ্যাপ থেকে সমানে ছেলেরা কলস আসে, কি এত ঝামেলা করবে, তো আমি ডিঅ্যাক্টিভেট করে দিই। করার আবার কিছুদিন পরে কি মনে হলো, তো ভালো করে ঘাটাঘাটি করে জানলাম যে আচ্ছা এখান থেকে আমি সিরিয়াস উপায়েও ছেলে খুঁজতে পারি আর কি। তো আমি দেখলাম যে এত ঝামেলা হচ্ছে, তার থেকে বাবা এই প্রোফাইলের মধ্যে এরকম একটা সিস্টেম আছে কি, আমি একটা ম্যানেজার রেখে দিলাম, সে ঘেটে ফিল্টার করে আমাকে দিচ্ছে, ব্যাপারটা ফিল্টার হয়ে যাবে, কারণ র্যান্ডম তো আমার চাই না, আমার তো ফিল্টার চাই। তারপরে ওখান থেকে ফিল্টার করে ওরকম ওর সাথে আমার যোগাযোগ হয় আর কি। ও এরকম, আমি তো একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে খুলেছিলাম, ও তো যতগুলো আছে সবকটাতে খুলেছিল, মানে সব জায়গায় ছিপ ফেলে বসেছিল, সব জায়গাতে, যে মানে আমি বলতে পারি, ও নিজে এটা বলে, মানে ও সব জায়গায় ছিপ ফেলে বসে একটা ম্যানেজার রেখে দিয়েছে, তুমি ফিল্টার করো এতগুলো থেকে, আমার এত সবাই নিয়ে আমি কাজে ফোকাস, তুমি এত জায়গা তুমি দেখে দিয়েছো, ও পুরো আলাদা করে রেখে দিয়েছিল আমাদের। হ্যাঁ, আমি ওই পথে আমি একটাতে রয়েছি, ও সবগুলোতে ছিল, যতগুলো ম্যাট্রিমোনিয়াল সাইট আমাদের জানা আছে আর কি। করে এরকম একটা ম্যানেজার রেখে দিয়ে, অবভিয়াসলি সেই ম্যানেজার আমাকে খুঁজে পেয়ে গেছে, খুঁজে পেয়ে ওকে ওর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে। এবং আমি তখনও, ও যখন প্রথম আমাকে ফোন করেছে, আমি ততটাও ফোনটাই ধরিনি, মানে আমি চাইছিলাম বিয়ে করতে, কিন্তু মানে ওই ছেলেদের সাথে কথা বলবো এই ব্যাপারটাতে বরাবরই আমার মানে একটু কি বলবো অনীহা আর কি। হ্যাঁ, মানে আবার ওই শূন্য থেকে শুরু করতে হবে এরকম একটা ব্যাপার, আবার কাউকে ইমপ্রেস করতে হবে এরকম একটা। তারপরে ওই যোগাযোগ করে, আমি তো ফোনও প্রথমে ধরিনি, মেসেজও রিপ্লাই করিনি, যাই হোক পরে দেখলাম যে ছেলেটা খুব ভদ্রভাবেই আমাকে মেসেজ লিখছে যে উনি ফোন করেছিলেন, আমি ধরিনি। তারপরে আস্তে আস্তে কথা শুরু হয় এবং অদ্ভুত ভাবে, মানে জাস্ট 3 days হয়েছে, আমাদের রিসেন্টলি ম্যারেজ অ্যানিভার্সারি গেল জানুয়ারিতে, তো আমি পোস্ট করেছিলাম এবং আমি ক্যাপশন ওটা মেনশন করেছিলাম যে মানে আমাদের ফোনের কথা হয়েছে, কেউ কাউকে দেখিওনি, কারণ ও ব্যাঙ্গালোরে থাকতো, আমি কলকাতাতে থাকতাম। তো 3rd ডেতে, মানে আমাদের কনভারসেশন ফোনের 3rd ডেতে ও আমাকে বলে দিয়েছিল যে ইউ আর গোয়িং টু বি মাই ওয়াইফ, যাই হয়ে যাক। তো সেটা আমাকে খুব অবাক করেছিল যে একটা ছেলে, হ্যাঁ মানে হঠাৎ করে 3 দিনের মাথায় কি করে বলে দিতে পারে যে আমি যাই ভাবি যেখানেই থাকি বলে দেয়। তো তখন ওটা আমার বেশ ভালো লাগছিল আর কি। তো হালকা হালকা আসে, তারপরে কথাবার্তা হতে থাকে, বুঝতে পারি একে অপরকে, এবং আমিও ফিল করতে পারি যে এরকমই মানুষ আমি চাইছিলাম। দেন যতটা না ওটা ম্যাট্রিমোনিয়াল থেকে মানে আসা, কথা বলা, তারপর তো দেখা অলমোস্ট 6-7 মাস বাদে, মানে আমরা টানা অতটা সময় আমরা ফোনেই কথাবার্তা, এবং তখন বুঝতে পারি যে না, এখানে কিছু একটা ওয়ার্ক করছে আর কি, ভালো লাগছে। আচ্ছা, তো প্রথম দেখাটা সেটা কিরকম ছিল? কারণ যেহেতু ভ্যালেন্টাইন ডে তে আমরা সবাই ডেট নিয়ে কথা বলি, তো তোমাদের ফার্স্ট ডেট কিরকম টাইপের ছিল? আমার ও আমার ছবি দেখেছিল অবভিয়াসলি, আর তার আগে ও আমার যখন প্রথমে জানতো না আমি অভিনয় করি, তারপর ও অবভিয়াসলি অ্যাপে গিয়ে আমার কয়েকটা ক্লিপিংস দেখেছিল, দেখে ওর ভালো লেগেছিল আমার প্রেজেন্টেশন এন্ড অল। আমি তো শুধু ওর একটা ছবি দেখেছিলাম, ভিডিও কলও করিনি, জানি না। তো প্রথম যখন দেখেছিলাম, মানে ধরো ফোনে যদি আমরা সারাদিন সারা রাত কথা বলতাম, প্রথম দেখাতে আমরা একটা কথাও বলতে পারিনি, মানে অদ্ভুত একটা হচ্ছিল, মানে অদ্ভুত হচ্ছিল। মানে প্রথম দেখেছি, মানে আমি তখন ভাবছিলাম যে এর সাথে আমি এতদিন ধরে কথা বলেছি, সামনে এসে কিছু বলতেই পারছিলাম না, মানে ও হয়তো শুরু করছিল, আমি থামিয়ে দিচ্ছিলাম, বা কিছু একটা হচ্ছিল, মানে আর কথা বেরোচ্ছিল না, একটা লজ্জা লাগছিল, এরকম একটা হচ্ছিল। মানে বলতে পারো ওটাই ডেট তো না, মানে প্রথম দেখা আর কি, প্রথম মিট। হ্যাঁ, প্রথম সামনাসামনি থেকে একজন অপরজনকে দেখা। ওর ক্ষেত্রেও তাই হচ্ছিল, আমার ক্ষেত্রেও তাই হচ্ছিল, আমরা কথাই বলতে পারছিলাম না, জাস্ট মানে একটা কথা তুললে হয়তো মাথা নাড়ছিলাম, আবার লজ্জা পাচ্ছিলাম, মানে এরকমই হচ্ছিল, একটা উইয়ার্ড টাইপের হচ্ছিল। তো এই যে ফার্স্ট ডেট যেরকম ছিল, আজও সম্পর্কটা ঠিক ততটাই মানে কি বলবো, ততটাই রঙিন আছে, ততটাই তোমাদের মধ্যে বন্ডিং সেই প্রথম দিন যেমন ছিল আজও ঠিক সেরকমই? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু রয়েছে। মানে আমাকে অনেকেই বলতে শুনে, আরে বিয়ের আগে তো এরকম হবে, বিয়ের পর দেখবি, কিন্তু মানে আমরা একই বাড়িতে থাকি, মানে একই বাড়িতে ইন দা সেন্স ও তো ওয়ার্ক ফ্রম হোম, কারণ ওর নিজস্ব বিজনেস, তো ওর যত এমপ্লয়িরা আছে ওরা বিভিন্ন জায়গা থেকে কাজ করে, আমাদের একটা অফিসও নেওয়া রয়েছে, তো ভীষণই রেয়ার যায়, খুব দরকার পড়লে ও যায়, আজকে যেমন অফিসে গেছে, আদারওয়াইজ যায় না, বাড়িতে থেকেই কাজ করে। তো বেসিক্যালি আমি বাড়িতেই রয়েছি, তাহলে কিন্তু সারাক্ষণ আরো তো অনেকে পাগল হয়ে যায়। তো আমাকে কিন্তু এগুলো ফেস করতে হয়, কিন্তু বাড়িতে থেকেও আমাদের হার্ডলি কথা হয়, মানে হার্ডলি কথা হয়, খাওয়া টেবিলে দেখাও হয় না, মানে আমাদের এক একজন এক একটা টাইমে খাই, ও রুমে থাকে, এবং আমাদের রুমসও আলাদা, আমরা একটা রুমেও থাকি না। আচ্ছা, আমার ডিফারেন্ট রুম, ও ডিফারেন্ট রুম, সবার ডিফারেন্ট রুম আর কি। এই যে আজকাল বলে না একটা কথা যে খুব প্রাইভেসিটা কিন্তু খুব থাকার দরকার আছে, হ্যাঁ, প্রাইভেসি মেইনটেইন করার দরকার আছে, বা সম্পর্কে একটা স্পেস, এই যে কথাগুলো উঠেছে, হ্যাঁ এই কথাগুলো উঠেছে, হ্যাঁ উঠেছে, স্পেস দরকার হয়, তুমি এগুলোতে বিশ্বাস করো? না, একেবারেই বিশ্বাস করি না আমি এগুলোতে। আমি এই কথাগুলো আমি এখন জানছি, মানে আমি এই সোশ্যাল মিডিয়াতে এই টার্মস গুলো জানছি। আচ্ছা এরকম হয়, বন্ধ হয়ে গেল কি? না চলছে তো। হ্যাঁ, তো এগুলো আমি এখন জানছি, এগুলো কিন্তু কখনো আমি ভাবিনি যে একটা স্পেস দরকার হয়, একটা প্রাইভেসি দরকার হয়, একটা ইন্টিমেসি দরকার।
হ্যাঁ, তো সেটা জানছি। মানে প্রাইভেসি বা মানে ইন্টিমেসি বা স্পেস, মানে এই টার্মগুলোর সাথে তুমি মানে হ্যাঁ, আমি পরিচিত, মানে আমি চলছে আর কি একটা কানেকশন। এই দেখো না, এখন বাড়িতে নেই, ঠিক তোমরা আসার আগে আমার ফোনে চেক করলে দেখতে পারি, জাস্ট তোমরা আসার আগে আমি তো মেসেজ করলাম যে তাড়াতাড়ি এসো, ভালো লাগছে না। তো বাহ, কি এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আমি জাস্ট আমার সেলফি পাঠালাম, সেলফি পাঠিয়ে জাস্ট লিখলাম যে কাম হোম সুন প্লিজ, বাস এই। কিন্তু এই যে বাড়িতে যদি আসলে কি বিশাল কিছু আমাদের হবে? তা তো বটেই। কিছুই হবে না, বাট ওই একটা মিস করা কি আছে, বাড়িতে রয়েছে আমি জানি আছে, ওই ঘরেই রয়েছে, কাজ করছে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ঠিক আজও, মানে এটা আমার আজও রয়েছে। হ্যাঁ, থাকলে এই যে প্রচুর আড্ডা, প্রচুর কোয়ালিটি টাইম, সেটা না। এবং সেটাও যখন হয়তো হয়, মানে যখন ওর কাছ থেকে একটু ব্রেক হলো। আর ও না মানে প্রচন্ড পরিশ্রম করে, মানে আমি আমার জীবনে এত পরিশ্রম করা লোক চোখের সামনে কম দেখেছি। আমরা বলি আমরা এই পরিশ্রম করি, ওই পরিশ্রম করি, আমরা ফিজিক্যাল পরিশ্রম করি, শুটিং এ দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা, রেডি হওয়া, একটা ট্রিমেন্ডাস পরিশ্রম ডেফিনেটলি আছে। ওর পরিশ্রমটা না টোটালটা ব্রেন। ও হয়তো একটা জায়গায় বসে থাকে, তো ওর ব্রেন দিয়ে সব চলছে। তো মানে ব্রেনটা টায়ার্ড হয়ে যায়, মানুষের ব্রেন টায়ার্ড হয়ে গেলে তুমি কি করবে? তুমি ফিজিক্যাল, ও ফিজিক্যাল থেকে মানে মারাত্মক পরিশ্রম করে। তো তারপর যদি একটু টাইম হয় না, আমার নিজেরই খারাপ লাগে যে ওকে গিয়ে বলবো এখন আমার সাথে একটু গল্প করো। ওকে থাকি একটু রেস্ট নিক নিজের মতন করে। আর ব্রেন তো চুপচাপ গল্প করলে হবে না, ওকে একটু রেস্ট দিতে হবে। এমন কিছু একটা কিছু দেখবে বা একটু বই পড়বে যেখানে ও রেস্ট পায়। তো এই সময়গুলো তোমাকে বুঝতে হবে। তো আমি এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একে অপরের প্রতি রেসপেক্ট। হ্যাঁ, রেসপেক্ট, দেখো এটা রেসপেক্টের এই জায়গাটা যে ও এই কাজটা করছে, আমি সেই কাজটাকে, তার প্রফেশনটাকেও রেসপেক্ট করছি, প্লাস সেও তোমার প্রফেশনটাকে রেসপেক্ট করছে। না হলে তো একে অপরের মধ্যে ঢুকে গেলে তাহলে তো ব্যস্ত দিকে। মানে এটা যেমন আমি সোশ্যাল মিডিয়া সপ্তাহে একদিন টাইম স্পেন্ড করতে হবে, ঘুরতে যেতে হবে, শপিং করতে যেতে হবে। না, যখন করি পাগলের মতো করি, যখন করি না ইটস ওকে, করি না ঠিক আছে, মানে অসুবিধা হচ্ছে না তো। আজও পরিশ্রম করছে বলেই সবকিছু ঠিক আছে। ঠিক আছে, একদম। আমি পরিশ্রম করছি বলেই সবকিছু ঠিক আছে। বা আমি মানে বাড়িতে আছি এখন যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কাজ কম করছি। তো আমি খবরটা কি সেটা আগে বলো। মুম্বাইতে অনেক কিছু চলছে। হ্যাঁ, ওগুলো তো মানে চলছে। আমি অ্যাডস এর কাজ এখন প্রচুর করছি আর কি। আমার খুব ভালো লাগে অ্যাডভার্টাইজমেন্ট, টিভিসি আমার ভীষণ ভালো লাগে, ওগুলো করছি। পাশাপাশি অডিশন দিই আমি, আমার ভীষণ ভালো লাগে অডিশন দিতে। আর বম্বের কাজের জন্য অডিশন তো মাস্ট। আমাদের এখানে এখন মানে কলকাতা থেকেই সবটা মানে সম্ভব হচ্ছে নাকি? না, কলকাতা থেকে ম্যাক্সিমামটা করছি। ও গেলে তো খুবই ভালো হতো ওখানে থেকে, কিন্তু আমার তো অনেক কিছু টান রয়ে গেছে না, আমার মেয়ে রয়ে গেছে। আক্ষেপ হয় না? কি লাভ আক্ষেপ করে, আমারই তো বাচ্চা। আক্ষেপ করতেই পারি কি আমি এটা করতে পারলাম না, কিন্তু মানে কি হবে তাতে? আমি তো সব জেনে বুঝে এগিয়েছি। আমি তো জেনে বুঝে, আমি তো এটা এনজয় করছি। আমি আমার মেয়েকে সময় দিচ্ছি, আমি সেটা এনজয় করছি। মানে আমি আক্ষেপ কেন করবো? মানে আমি আক্ষেপ রাখতেই চাই না। তার মধ্যে থেকে যতটুকু পারি সেটুকুই করি, তাই যথেষ্ট। যদি সেটুকুও না করি তাহলে আক্ষেপ থাকবে কি ও যখন ব্যস্ত রইলো, যখন স্কুলে রইলো, সেই টাইমটা যদি কিছু কাজে লাগাতে পারলাম না, সেইটা আক্ষেপ। কিন্তু ও আজকে রয়েছে বলে আমি মুম্বাই যেতে পারছি না, ওখানে গিয়ে থাকতে পারছি না, বা কেউ চট করে ডাকলে আমি আসতে পারছি না, সেটা আমার কোনো আক্ষেপ নেই। মাতৃত্বটাকেও খুব এনজয় করছি, খুব ভীষণ ভাবে। কত বয়স হলো মেয়ের? মেয়ের এই 5 হলো। আচ্ছা, মেয়ে মনে হয় এবার চলে আসছে। না ওই অনেক কতক্ষণের দূরে থাকবে বাড়ি থেকে, দিকে আসছে একটু করে দেখে আবার পালাচ্ছে। মা কিন্তু এতটা মানে ক্যামেরার সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মেয়ে খুব শাই। হ্যাঁ, মানে আমার পুরো উল্টো। মানে লোকের বাড়িতে সবাই থাকে কি জানে কি আমার বৌমা বা আমার ওয়াইফ কি আমার মা অভিনয় করে, একটা বিশাল ব্যাপার। আমার বাড়িতে এক্স্যাক্টলি উল্টো। আমার শ্বশুর শাশুড়ি আজ অব্দি আমার কোনো সিরিয়াল দেখেনি, আজ অব্দি দেখেনি। হ্যাঁ, কখনো দেখেনি। এবং ওরা জানতোই না বিয়ের আগে আমি অভিনেত্রী, এবং জানার পরে ওদের কোনো ওই অভিনেত্রী ওই ট্যাগ লাইনটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার মা আমার সিরিয়ালের জন্য অপেক্ষা করে কি তুই কখন করবি, কেন বসে আছিস, কেন? আমি আরে বাবা, কাজ পেতেও তো লাগবে, আমার কাছে কি কাজের লম্বা লাইন লেগে রয়েছে? ভাই কাজও পাচ্ছি না, পেতেও তো হবে। হ্যাঁ, আমার মায়ের সাথে রোজ আমার এই কনভারসেশন, সবাই তোকে ভুলে যাবে। আমি বললাম ভুলতে দাও, আমি জীবন এনজয় করতে চাই। যদি কারো দরকার হয় আমি নেবে, না দরকার হলে নেবে না। আমি চেষ্টা করছি, কপালে থাকলে লাগবে, না থাকলে লাগবে না। তুমি আমার মাথায়, আমার পরিবারের মানে আমার এই ফ্যামিলির মানে দে ডোন্ট বদার, না করো এসে যায় না। হ্যাঁ, করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। তো এই সাপোর্টটাই কি রয়েছে যে কোনো ব্যাপার না, কোনো ট্যাগলাইনে ওরা বিশ্বস্ত না। মানুষ এটা একটা ভালো থাকে, মানুষ হিসেবে তুমি ভালো থাকো, তুমি যেন ভালো থাকো, সেটুকুই যথেষ্ট। শরীর ভালো থাকো, ব্যাস। আচ্ছা, এবারের ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো প্ল্যানিং কিছু হয়েছে তোমাদের? না গো, এবার তো মনে হচ্ছে আরো বোরিং যাবে, কারণ আমার শ্বশুর ইনলজরা আর কি বেড়াতে গেছে শ্রীলঙ্কা, আজকেই গেছে। তো মেয়েকে তো সারাক্ষণ এখন দেখতে হবে আমাকে। ওরা থাকলে তাও আমি একটু বাড়ির বাইরে বেরোতে পারি, ওদের ভরসায় রেখে। এখন তো ওর জন্য তো আমাকে সারাক্ষণ বাড়িতেই থাকতে হবে, কোথাও নিয়ে যাওয়ার উপায় নেই। আর বেরোলে হয়তো যদিও বাইরে খেতে বেরোলে ওকে নিয়ে বেরোতে হবে, তো সে আর কি রোজকার যেমন এবারও তাই। না ঠিক আছে, তবুও প্রিয়জনকে নিয়েই তো ভ্যালেন্টাইন্স ডে শুরু। আমার ভ্যালেন্টাইন্স এরকমই আর কি, ওরকম আলাদা কিছু শখ, গিফট লাগবে, এই লাগবে, সেই লাগবে, এরকম কিছু নেই। তার মানে অঙ্কিতার সম্পর্কে সব থেকে মানে যেটা মানে
কি পয়েন্ট যেটা সেটা হলো যে অঙ্কিতা প্রচন্ড ধৈর্য, আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি, তার সাথে হচ্ছে একে অপরের প্রতি রেসপেক্ট, এটাই এতদিন ধরে মানে সম্পর্কটার জন্য work আমি করতে প্রত্যেককে রেসপেক্ট করি, নট অনলি মাই হাজবেন্ড, প্রত্যেককে। খুব ভালো একজন মানুষ অঙ্কিতা। ঠিক আছে, খুব সহজ সহজ কিছু প্রশ্ন থাকবে, হ্যাঁ শুধু একটুখানি উত্তরটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে। কি চাপে। আচ্ছা বলো, ফার্স্ট ক্রাশ। ফার্স্ট ক্রাশ কি হবে? উইয়ার্ড একটা ক্রাশ, সবাই থাকে না টিচারের প্রতি ভালো লাগা। ওয়াও, ইন্টারেস্টিং, এটা এই টপিকটা ছোট ছিলাম স্কুলে, টিচারকে খুব ভালো লাগতো, বাড়িতে পড়াতে আসতো, খুব ভালো লাগতো। আচ্ছা এবার যাব, কি মনে হয় যে সম্পর্কে কোন কোন জায়গা উন্নত করলে সম্পর্কটা টিকে যায়? 3টে পয়েন্ট। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি বাই ন্যাচারাল আমার ধৈর্য বেশি। আমার মনে হয় যে কোনো সম্পর্কে একটু ধৈর্য থাকতে হবে, হ্যাঁ তাই না? সবসময় অন্যের ভুলটাই না দেখে নিজের ভুলগুলোকেও একটু সংশোধন, মা শারদা হ্যাঁ বলেছেন। হ্যাঁ নিজের ভুলগুলোকে একটু সংশোধন করতে হবে। আর বাকিটা তো জানি না, বাকিটা মানে কি বলবো আর কি, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে আর কি। এখনকার সোশ্যাল মিডিয়া না সবকিছু ঘেটে দিয়েছে, বাকি সবকিছু তো ওগুলোতে না বিশ্বাস অত করলে চলবে না, একটু বাস্তবে একটু মাটিতে পা রাখতে হবে আর কি। আচ্ছা না জানিয়ে ডেটিং করতে যাওয়া, মানে বিয়ের আগে অবভিয়াসলি, হ্যাঁ মানে কোথায় করেছি? মানে কারোর সাথে গেছো, কোথায় গেছো, জানিয়ে। মানুষটা না বললেও চলবে। না জানিয়ে ডেটিং করতে গেছি। আচ্ছা হ্যাঁ, আমি তো বেসিক্যালি পালপাড়ার মেয়ে, নদিয়া ডিস্ট্রিক্টে। তো ওখানে আমার বাড়ি, তো ওখানেই কলেজ নৈহাটি। তো ওখানে থাকতে যখন আমি যেই মানুষটার সাথে আমার সম্পর্ক মানে ওই আর কি বাচ্চা প্রেম আর কি, ম্যাচিওর, তখন যে প্রথম এই ডেটিং যাওয়া, ভ্যালেন্টাইন্স ডে এইসব, সেটা গেছিলাম, পাশেই গেছিলাম কোথাও একটা জায়গা হয়তো হবে। লাভ লেটার না হোয়াটসঅ্যাপ মেসেজ? হোয়াটসঅ্যাপ তো এখন, তখন তো লেটার। হ্যাঁ তখন লেটার। আচ্ছা মানে এখনো কি কমফোর্টেবল, মানে হোয়াটসঅ্যাপে ঠিক আছে না, কি মনে হয় যে না চিঠি লিখে এরকম ব্যাপার আছে? এরকম বোরিং জিনিসপত্র অতটা হয় না আমার। আর আমি কোনোদিনও কাউকে চিঠিও লিখে দিই, আমি যা পেয়েছি চিঠি পেয়েছি আমার সময় আর কি। আমি কোনোদিনও কাউকে না হোয়াটসঅ্যাপে লিখেছি না চিঠি ফিটিতে লিখেছি, এখনো লিখিনি। আমার বরকেও কখনো আমি মানে ওরকম প্রেমপত্র টাইপের কিছু লিখিনি। প্রেমপত্র লিখতে হবে না, হচ্ছে কামিং সুন, তুমি না থাকলে ভালো লাগবে না, এইগুলো আমার হয়। ও যখনই বাইরে যায় তখনই মানে যাওয়ার আগের দিন 2 দিন আগে থেকে আমার মাথাটা গরম থাকে আর কি। এ বাবা, সত্যি তাই, মানে চলে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে কেন, এই একটা ব্যাপার হয়তো চাইছি না, ও বুঝতেও পারছে, তো আমার মাথাটা একটা গরম থাকে, আমি একটু খিটকে থাকি তখন। আচ্ছা ক্যান্ডেল লাইট ডিনার না স্ট্রিট ফুড ডেট? দুটোর কোনোটাই না, পুরো বাড়িতে একদম আরামসে থাকবো। কি বলবো, বারমুন্ডা তো ছেলেরা পরে, আমরা এই শর্টস পরি, আরামসে ক্যাজুয়াল থাকবো, ঘরেই থাকবো। হ্যাঁ কমফর্ট, মানে কমফর্ট জোন যেটা সেটা হবে, বা পছন্দের জায়গায় খেতে যাবো এইটুকু। আচ্ছা তুমি কোনটায় বিশ্বাসী? এখন বলে যে হ্যাঁ মেয়েরাও প্রপোজাল দিতে, আমার প্রপোজাল পেতে না প্রপোজাল দিতে, মানে এই ব্যাপারটা কি ছিল কখনো তোমার? দেখো আমার তো এখন 7 বছর হয়ে গেছে, নতুন করে তো আর প্রেম প্রস্তাব কাউকে দিতে যাচ্ছি না। তবে যদি বিয়ে না হতো তাহলে একবার ট্রাই করতাম কি আমি কাউকে প্রপোজ করছি, চেষ্টা একবার করতাম যদি না হতো। মানে এখন যদি যেভাবে যুগ আরো বেশি এগোচ্ছে, আরো উন্নত হচ্ছে, তো এই সময় দাঁড়িয়ে যদি আজকে আমি আনম্যারিড হতাম তাহলে ডেফিনেটলি আমি একটা চেষ্টা করতাম যে আমি কাউকে প্রপোজ করছি, কারণ এতদিন অব্দি জীবনে সব প্রপোজাল আমিই পেয়েছি, কোনোদিনও কাউকে আমি সেই জন্য ইচ্ছা এটা, ওইটা ভাঙার একটা ইচ্ছা আছে, যেটা করিনি সেটাই তো মানুষ করতে চায়। তো ওইটা করার ইচ্ছা আছে কি ওইটা ভাঙবো, ওই ট্যাবটাকে ভাঙবো আর কি, আমি প্রপোজ করছি বা আমি খরচা নিচ্ছি, আমি গিফট দিচ্ছি, তোকে গিফট দিতে হবে, এই ব্যাপারটা বাহ, এটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার, এটা সবার মধ্যে থাকে না। তো এটা করতে চাই। লং ড্রাইভ না মুভি ডেট? লং ড্রাইভ। আচ্ছা রোজ না চকলেট? রোজ, এনি টাইম রোজ। আমি চকলেট মানে নই আর কি, আমার চকলেট একদম ভালো লাগে না খেতে, কিন্তু আমার গোলাপ খুব ভালো লাগে। ভ্যালেন্টাইন গিফটস কি পছন্দ? এনিথিং, মানে আমার এইসব বললে তো ভীষণ কনফিউজ, আমি তো ভাবি না কি আমার এটা চাই, পাও তো গিফট পাও তো, নট নেসেসারি কি এভরি ইয়ার পাই। আমার মনে 2 বছর আগে একবার, 2 বছর আগে যে ভ্যালেন্টাইন্স ডে কি ছিল, 23 হবে মেবি, 23তে আমাকে একটা ওই পেন্ডেন্ট দিয়েছিল, ওইটাই লাস্ট পেয়েছিলাম। তারপর থেকে কিন্তু মানে এই 2 বছর, লাস্ট 2 বছর কোনো গোলাপে ঘর সাজিয়ে দিচ্ছে, গোলাপ এছাড়া আর কিছু না। আর তার আগে আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, প্রথম বছর খুব মেহনত করেছিল, এটা আমার মনে আছে। প্রথম বছর এফোর্ট কিন্তু কমে আসছে, ফার্স্ট ইয়ার ভ্যালেন্টাইন্স মানে আফটার ইয়েস বলার পর, ওটা আমাদের মেমোরেবল, মানে ওটা সত্যি, মানে আমিও খুব এফোর্ট দিয়েছিলাম, ও প্রচন্ড এফোর্ট দিয়েছিল, নিজে গিফট র্যাপ করা, আমাকে একটা বোধহয় খুব সম্ভবত আইপ্যাডই দিয়েছিল অ্যাপেলের, তো আইপ্যাডটা নিজে হাতে র্যাপ করা, গোলাপ দিয়ে সাজানো, হ্যাঁ একেবারে স্যুট রেডি করা, নতুন স্যুট কি পরে ও যাবে ডেটে। প্রথম বছর আমরা খুব এফোর্ট দিয়েছিলাম, তারপর থেকে সেটা চলে গেছে। বিয়ের পরে 1 বছর দিয়েছিলাম, যে বছর বিয়ে হয়েছিল সে বছর, জানুয়ারিতে বিয়ে হয়েছিল, তো ভ্যালেন্টাইন্স ডেটা পর না, রেশটা ছিল ওই 2 বছর ব্যাস। হ্যাঁ তারপরে আর কোনো ভ্যালেন্টাইন্স বলে কিছু নেই, ওই এভরিডে ভ্যালেন্টাইন্স। আচ্ছা অঙ্কিতা এবার তুমি বলো আমাদের দর্শকদের জন্য কি বলতে চাও, এবং সব থেকে বড় কথা এই যে তুমি বললে এত কাপল এখন নতুন সবাই প্রেম করছে, বিয়ে করছে, তাদের জন্য তুমি কি বলতে চাও তোমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে, ভ্যালেন্টাইন ডে এর আগে এক্সপিরিয়েন্সড মানুষের?
না, একটা তো আমি যতটা বোরিং আমি বলবো না এতটা বোরিং হতে বা এতটা সিরিয়াস হতে কোনো এক্সাইটমেন্টই থাকলো না জীবনে, সেটা একেবারেই বলবো না। আমি বলবো যে যারা বিয়ে করেছো তারাও এবং যারা বিয়ে করেনি, ভ্যালেন্টাইন্স ডে তাদের যদি ভালো লাগে, যেভাবে কাটাতে ভালো লাগে সেভাবেই কাটাও। পার্টনারকে কোনো রকম ফোর্স করো না কি আমার এটা লাগবে এরকম করো। পার্টনার যেটা দেয় সেটাতেই হ্যাপি থাকো। তুমি যেটা করতে চাও তুমিও নিজে থেকে তাকে সারপ্রাইজ করার চেষ্টা করো। শুধু এক্সপেকটেশন রেখো না কি সেই করবে আমি কিছু করব না। আর হ্যাঁ মানে ভালো থাকো, অবভিয়াসলি রোম্যান্স তো লাইফে দরকার আর কি, সবসময় দরকার। 7 বছর কেন 70 বছরেও দরকার আমার মনে হয়। রোম্যান্স যেন কখনো মিস না হয়, মানে বিয়ে করার পর যেন কোনো কিছু ফিকে না পড়ে যায়, সবসময় যেন তরতাজা থাকে, এই বলবো। তো রোম্যান্সে থাকো, ভালোবাসায় থাকো, ভালোবাসায় থাকো আর সবসময় সিটি টকিজের সাথে থাকো। একদম।